যে আমরা ইন প্রিন্সিপাল দেখতে পাচ্ছি, রিয়েলিটি হচ্ছে বিএনপি যে কোনো ফর্মে ক্ষমতায় আসবে। এছাড়া আগামী নির্বাচনে ক্ষমতায় আসবার মতো কোনো দল বাংলাদেশে এক্সিস্ট করে না। বিএনপির বাইরের সকল রাজনৈতিক দল যদি একসাথেও বসে অ্যালায়েন্স করে ফেলে, তাও 100-150 বেশি আসন দিতে পারবে না তারা। এই বাস্তবতায় আমরা এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা কনসেনসাস যে বিএনপি ক্ষমতায় আসবে। তো আমরা বোধ করছি সবাই যদি সরকারে যায়, যারা যুগপদে আছে, জাতীয় ঐক্যমতের সরকার হবে, তাহলে সরকারের সমালোচনা করবে কারা? দেশের পক্ষে থাকবে কারা? বিএনপি একটা ভুল সিদ্ধান্ত নিলে সেটা নিয়ে কথা বলবে কারা? তাই এবি পার্টির পজিশন হচ্ছে যে আমরা বিএনপির ক্ষমতায় যাওয়াটার বাস্তবতাকে যেভাবে অস্বীকার করছি না, ঠিক তেমনি বিএনপির এই ক্ষমতা যাওয়াটা যেন জনগণের বিপক্ষে চলে না যায়, সেটার ব্যাপারে একটা কার্যকর ভূমিকা রাজনৈতিক দল আকারে আমরা রাখব। চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া, তারপর হচ্ছে মানবিক করিডোরের ব্যাপারে যে আলাপটা এসছে, এই আলাপটার সূত্রপাত হয়েছে ভারতের গণমাধ্যমে, এবং এই আলাপটা কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয়নি। একটা কনক্রিট প্ল্যান নিয়ে, কোর্স অফ অ্যাকশন নিয়ে সরকার কাজ করা শুরু করেছিল। এই কোর্স অফ অ্যাকশনটাকে দিল্লি এবং দিল্লির মদতপুষ্ট কিছু ব্যক্তি প্রতিষ্ঠান স্যাবোটাজ করে দিয়েছে। এবং স্যাবোটাজটা কীভাবে করে দিয়েছে হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সমালোচিত করা। তিনি দ্বৈত নাগরিক, আমেরিকার সিটিজেন, এবং তার কাছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর সদস্যরা রিপোর্ট করবে না, তার উপর কোনো আস্থা নাই, এই বিষয়গুলো বলেছে। তারপর হচ্ছে এটা নির্বাচিত সরকারের কাজ, এই কাজ অন্যরা করা যায় না। এরপরে ভারতের গণমাধ্যমে বলেছে যে এখানে বাংলাদেশের ভূমিটাকে ব্যবহার করে একটা প্রক্সি, একটা ছায়াযুদ্ধ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আমেরিকা এবং চীনের মধ্যে। অতএব এই যুদ্ধে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এখন এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা আরোপিত মিথ্যাচার আর কি। করিডোর প্রদান করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে, এই বয়ানকে কিভাবে দেখেন? রিসেন্টলি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া, তারপর হচ্ছে মানবিক করিডোরের ব্যাপারে যে আলাপটা এসছে, এই আলাপটার সূত্রপাত হয়েছে ভারতের গণমাধ্যমে, এবং এই আলাপটা কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয়নি। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের একটা বিষয়ে যখন ভারতের আগ্রহ বেশি, তখন বুঝতে হবে যে কৌশলগতভাবে এখানে কার স্বার্থ জড়িত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশকে কোনো চুক্তিবদ্ধ হয়েছে করিডোর দেবার? না, এখনও চুক্তি হয়নি। বাংলাদেশে যেটা হয়েছে, রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণ করবার জন্য একটা কনক্রিট প্ল্যান নিয়ে, কোর্স অফ অ্যাকশন নিয়ে সরকার কাজ করা শুরু করেছিল। এই কোর্স অফ অ্যাকশনটাকে দিল্লি এবং দিল্লির মদতপুষ্ট কিছু ব্যক্তি প্রতিষ্ঠান স্যাবোটাজ করে দিয়েছে। এবং স্যাবোটাজটা কীভাবে করে দিয়েছে হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সমালোচিত করা। তিনি দ্বৈত নাগরিক, আমেরিকার সিটিজেন, এবং তার কাছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর সদস্যরা রিপোর্ট করবে না, তার উপর কোনো আস্থা নাই, এই বিষয়গুলো বলেছে। তারপর হচ্ছে এটা নির্বাচিত সরকারের কাজ, এই কাজ অন্যরা করা যায় না। এরপরে ভারতের গণমাধ্যমে বলেছে যে এখানে বাংলাদেশের ভূমিটাকে ব্যবহার করে একটা প্রক্সি, একটা ছায়াযুদ্ধ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আমেরিকা এবং চীনের মধ্যে। অতএব এই যুদ্ধে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এখন এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা আরোপিত মিথ্যাচার আর কি। মূল বিষয় হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য সিরিয়াসলি একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, এবং এইটার অনেক বিষয় আছে যেটা আসলে আপনার ইন্টারনালি করতে হয়, গোপনে করতে হয়। রাষ্ট্র এগুলো জানান দিয়ে করতে পারে না, কারণ এখানে গোয়েন্দা সংস্থা ইনভলভ, এখানে বিভিন্ন দেশের সামরিক বাহিনী ইনভলভ, এখানে জাতীয় স্বার্থ ইনভলভ। তাহলে বাংলাদেশ সরকার আসলে কী বিষয়ে কতটুকু রাজি হয়েছে? তারা রাজি হয়েছে যে জাতিসংঘ যদি চায় যে এই যে আরাকানে বারবার রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়, তারা কিন্তু বারবার পালিয়ে বাংলাদেশে চলে আসে। বাংলাদেশ সরকার আলোচনা করছে পালিয়ে না এসে আরাকানেই একটা রোহিঙ্গাদের জন্য একটা রিফিউজি ক্যাম্প করা যায় কিনা। যদি জাতিসংঘের তত্ত্বাবধানে সেটা করা যায়, তাহলে রোহিঙ্গাদেরকে আর পালায়ে আপনার বাংলাদেশ অংশে আসা লাগতেছে না, তারা তাদের দেশেই থাকবে, নিরাপদে থাকবে। বাট তাদেরকে খাবার দাবার দেবেন কিভাবে? তাদেরকে তো চাল ডাল, মাসের খাবার দাবার এগুলো তো সরবরাহ করতে হবে। বাংলাদেশ সরকার বলেছে এতটুকু সরবরাহ লাইন, মানে বেঁচে থাকার ফার্স্ট এইড যেটাকে বলে আপনার হিউম্যানিটেরিয়ান এইড, যেটা এই এইড সরবরাহ করতে বাংলাদেশের কোনো আপত্তি নাই, এতটুকুর ব্যাপারে বলেছে।
এবং এখানে যেখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের সীমান্ত কি যাচ্ছে কি আসতেছে এর পুরোটা বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করবে। তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে, বাংলাদেশের সীমান্ত রক্ষী আছে, বাংলাদেশের বিভিন্ন বাহিনী আছে রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে, এখানে কী সমস্যা হবে? বাস্তবতা হচ্ছে এই করিডোরটা কিন্তু অলরেডি আছে, না হলে লক্ষ লক্ষ মানুষ কীভাবে আসা যাওয়া করতেছে? এইখান থেকে চোরাচালানি হইতেছে, এখান থেকে হাজার হাজার কোটি টাকার ইয়াবার চালান আসতেছে, এখান থেকে আবার বাংলাদেশ থেকে খাবার দাবার ওষুধপত্র হাবি যাবি ওইখানে যাচ্ছে। আরাকান আর্মি কিভাবে চলতেছে, অস্ত্র কোথায় পাচ্ছে? অতএব এই বাস্তবতাগুলো যে অলরেডি বিরাজ করছে, এটাকে যদি আপনি পরিচ্ছন্ন করে ফেলেন, ওপেন করে দেন, স্বচ্ছ করে দেন, তখন কিন্তু আপনার এই 2 নম্বরের নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে যাবে। অতএব এখানে একটা বিশাল সিন্ডিকেট আছে, এখানে দিল্লির স্বার্থ জড়িত আছে, তাদের কালাদান প্রজেক্ট আছে এখানে, এবং এখানে যারা চোরাচালান করে হাজার হাজার কোটি টাকার ফেন্সিডিল এবং ইয়াবার ব্যবসা করে তাদের স্বার্থ জড়িত আছে। এবং সর্বোপরি হচ্ছে বাংলাদেশের শত্রুরা চায় না দেশে এবং বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই সফলতাটা বাংলাদেশ অর্জন করুক, যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করার কার্যক্রমটা শুরু হোক, এটা আমাদের শত্রুরা চায় না। এই শত্রুরা চায় না বলেই এই বিষয়টাকে একটা স্যাবোটাজ করে দিয়েছে দুঃখজনকভাবে। এবি পার্টি তথা আপনাদের পার্টি সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেছেন এনসিপির সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে। আসলে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। একটা বিষয় হচ্ছে ওইটা তো যিনি প্রশ্নের উত্তর দিয়েছেন তাকে বলতে হবে, সে আসলে কতটুকু ইনফরমেশন জানে। আর হচ্ছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় নির্বাচন নিয়ে, নির্বাচনের জোট নিয়ে, নির্বাচনের কৌশল নিয়ে, যৌথভাবে অ্যালায়েন্স করা, জোট করা, এগুলো নিয়ে তো আলোচনা তারা করে আসলে, এবং করার ভিতরে কোনো দোষ নাই। বিএনপির সাথে ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন রাজনৈতিক যুগপৎ আন্দোলনে ছিল এমন রাজনৈতিক দলগুলো কথা বলছে, ছাড়পত্র নিচ্ছে কে কোথায় নির্বাচন করবে না করবে। তো এটা তো বাংলাদেশের রাজনীতিতে এই প্র্যাকটিস আমরা ইতিমধ্যে দেখেছি, এবং দেখার ভিতরে কোনো অন্যায় নাই। যদি বিএনপি এনসিপির সাথে এরকম নির্বাচন নিয়ে আলোচনা হয়ে থাকে এটা তো ভালো দিক। কারণ হচ্ছে আওয়ামী বিরোধী যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আছে তারা সবাই যদি বোঝাপড়া করে একটা ভালো নির্বাচন করতে পারে, সুষ্ঠু নির্বাচন করতে পারে, সেটা দেশের জন্যই লাভ হবে। এবং আমাদের শত্রুদেরকে সম্মিলিতভাবে পরাজিত করবার জন্য এর থেকে ভালো কৌশল আর কিছু হতে পারে না। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে বিএনপি এবং তার সমমনা সঙ্গে অঘোষিতভাবে আসন বন্টন করছে। এক্ষেত্রে আপনাদের সঙ্গে কি এবি পার্টির সঙ্গে বিএনপির কোনো আসন ভাগাভাগি হওয়ার সম্ভাবনা বা আলোচনা হয়েছে কিনা? শুধু বিএনপি না, কোনো দলের সাথেই আসন ভাগাভাগি নিয়ে আমাদের কোনো আলোচনা হয় নাই। আপনি জানেন যে নির্বাচনের দিন তারিখটা যেহেতু এখনও নিশ্চিত না, এই কারণে হচ্ছে আসনের রাজনীতিতে এখনও কেউ যায় নাই। এবি পার্টির পজিশন হচ্ছে যে আমরা ইন প্রিন্সিপাল দেখতে পাচ্ছি, রিয়েলিটি হচ্ছে বিএনপি যে কোনো ফর্মে ক্ষমতায় আসবে। এছাড়া আগামী নির্বাচনে ক্ষমতায় আসবার মতো কোনো দল বাংলাদেশে এক্সিস্ট করে না। বিএনপির বাইরের সকল রাজনৈতিক দল যদি একসাথেও বসে অ্যালায়েন্স করে ফেলে তাও 100-150 বেশি আসন দিতে পারবে না তারা। এই বাস্তবতায় আমরা এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা কনসেনসাস যে বিএনপি ক্ষমতায় আসবে। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দল কে হবে? বিএনপির রাজনীতি, বিএনপির রাষ্ট্র পরিচালনা, বিএনপির সংসদে এইটাকে তাকে সমালোচনা করবার তো দল থাকতে হবে, সংসদ সদস্য থাকতে হবে। আমরা বোধ করি সেক্ষেত্রে বিএনপিকে সমালোচনা করবার জায়গায় একটা কার্যকর বিরোধী দল থাকা দরকার, এবং একাধিক বিরোধী দলও থাকতে পারে। এবং সেক্ষেত্রে ধরেন বাস্তবতা যদি এমন হয় যে বিএনপি প্রায় 270, 80, 90 সিট নিয়ে ক্ষমতায় চলে আসছে, দেশে কার্যত কোনো বিরোধী দল থাকবে না, তাহলে জনগণের পক্ষে সরকারের সমালোচনা কে করবে? আমরা এবি পার্টি মনে করি যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আকারে যে কোনো সম্ভাব্য সরকারি দলকে সমালোচনা রাখা, তাকে চেক করা, তাকে চ্যালেঞ্জ করা, জনগণের পক্ষে তাকে বাধ্য করা কিছু করতে অথবা না করতে, সেই দায়িত্বটা পালন করার সুযোগ তৈরি আছে। তো আমরা বোধ করছি সবাই যদি সরকারে যায়, যারা যুগপদে আছে, জাতীয় ঐক্যমতের সরকার হবে, তাহলে সরকারের সমালোচনা করবে কারা? দেশের পক্ষে থাকবে কারা? বিএনপি একটা ভুল সিদ্ধান্ত নিলে সেটা নিয়ে কথা বলবে কারা? তাই এবি পার্টির পজিশন হচ্ছে যে আমরা বিএনপির ক্ষমতায় যাওয়াটার বাস্তবতাকে যেভাবে অস্বীকার করছি না, ঠিক তেমনি বিএনপির এই ক্ষমতা যাওয়াটা যেন জনগণের বিপক্ষে চলে না যায়, সেটার ব্যাপারে একটা কার্যকর ভূমিকা রাজনৈতিক দল আকারে আমরা রাখবো। আপনারা বলেছিলেন নতুন ধারার রাজনীতি করবেন, কিন্তু দেখা গেল এবি পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকীর মতো অনুষ্ঠানেও তারেক রহমানের বয়ান আপনারা জাতিকে শোনালেন।
তারেক রহমানের বয়ানই যদি শোনাবেন, তাহলে মানুষ কেন এবি পার্টির সমর্থন করবে? নতুন ধারা রাজনীতির সাথে কোনো রাজনৈতিক দলের নেতার বক্তব্য থাকা না থাকার আসলে সম্পর্ক নাই। আপনাকে বুঝতে হবে যে আপনি যখন দাওয়াতে কাউকে মেহমানকে বাসায় দাওয়াত দেন, আপনি যে ধরনের মেহমানদারি করেন, যে যত পদের আইটেম করেন, এর মানে কি প্রত্যেক দিন আপনি দিন দুপুরে রাতে এই পরিমাণ আইটেম দিয়ে এইভাবে রান্নাবান্না করে পোলাও, কোরমা, রোস্ট, বিরিয়ানি খান না। আসলে ওটা আপনার রেগুলার খাবার না। এই জন্য বুঝতে হবে যখন কোনো ইভেন্টে আমরা কোনো মেহমানকে দাওয়াত দেই, এইটা হচ্ছে রাজনৈতিক যে আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণের ব্যাপার আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের সাথে ওঠা বসা করা, ওনাদের দলের মিটিংয়েও তো আমরা আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, ওনাদের প্ল্যাটফর্মগুলোতেও তো গিয়ে আমরা বক্তব্য দিই। তো আমাদের বক্তব্যের কারণে তো বিএনপি আমাদের বয়ানকে নিয়ে নেয়, ব্যাপারটা তা না। আবার বিএনপি তার রাজনৈতিক বক্তব্য দিচ্ছে আমাদের এখানে এসে, কোনো সমস্যা নাই। এই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকতে হবে। এবি পার্টির যে 7 দফা কর্মসূচি আছে, তার ভিতরে প্রথমটা হচ্ছে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা। সেটা কিভাবে সম্ভব? আমি জাতীয় ঐক্যটা কিভাবে তৈরি করব? যদি এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর সাথে আমার বোঝাপড়া না থাকে, সম্পর্ক না থাকে, লেনদেন না থাকে, আমি তার প্রোগ্রামে যাওয়া, সে আমার প্রোগ্রামে আসা। অতএব সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এটা চলমান রাখতে হবে, কারণ তারাও বাংলাদেশের একটা বিশাল রাজনৈতিক জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন। অতএব সেই জনগোষ্ঠীকে সাডেনলি তো আমি নাই করে দিতে পারি না। আমাদের রাজনীতির জায়গাটা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি বলবো সেই জায়গাটা কি। আমরা যখন বলছি যে আমরা কল্যাণ রাষ্ট্র বানাবো, সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করব, দ্বিতীয় প্রজন্মের রাজনীতি, ইস্যুভিত্তিক রাজনীতি, অতীতে বাস না করা, ধর্ম এবং মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা ব্যবসা না করা, এইগুলোর বাইরে এসে যে নতুন রাজনীতিটা, সেটা তো আমাদের জায়গা থেকে আমরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি। এবং বলে যাচ্ছি বলেই তো বাংলাদেশে গত 5 বছরে এবি পার্টি তার প্ল্যাটফর্ম থেকে যত ইস্যু ডিল করেছে এবং সেগুলোর বিকল্প নিয়ে আলাপ করেছে, কোনো রাজনৈতিক দল সেটা করে নাই। এটা আপনি নিঃসন্দেহে আমরা এটা দাবি করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা ছোটোখাটো নিটিগ্রিটি ইস্যু এবি পার্টি রাজনৈতিক আকারে, দল আকারে এটাকে অ্যাড্রেস করেছে।